রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় 23 জুন 1949 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার গর্ব। সাল থেকে এই নির্বাচনী প্রতীক নৌকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই সংগঠনটির নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। প্রতিষ্ঠা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে 1949 সালের 23 জুন ঢাকার টিকাটুলির KM দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি ছিলেন টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক। পরবর্তীকালে 1955 সালে মাওলানা ভাসানীর উদ্যোগে ধর্মনিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির নাম থেকে পরে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। নাম রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্মসূত্রের সঙ্গে ঢাকা 150 নম্বর মোগলটুলিস্থ পূর্ববঙ্গ কর্মী শিবিরের উদ্যোগের সম্পর্ক অনস্বীকার্য। 23 জুনের সম্মেলনের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শওকত আলী। তার উদ্যোগে 150 নং মোগলটুলিস্থ শওকত আলীর বাসভবন এবং কর্মী শিবির অফিসকে ঘিরে বেশ কয়েক মাসের প্রস্তুতিমূলক বাংলাদেশ আওয়ামী লীগ 2020 সালে বাংলাদেশে অনেক উন্নতি করেছে। বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ কন্যা শেখ হাসিনা সে বাংলাদেশের গড়ে গড়ে পাড়ান পল্লী বিদ্যুৎ ভিন্ন একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন। শওকত আলী এই পরামর্শে অনুপ্রাণিত হয়ে পূর্ববঙ্গ কর্মী শিবিরের নেতৃবৃন্দকে নতুন সংগঠন গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। এ সময় কর্মী শিবিরের প্রধান নেতা ছিলেন শামসুল হক, কামরুদ্দিন আহমদ, মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ, তাজউদ্দিন আহমদ, আতাউর রহমান খান, আব্দুল আওয়াল, মুহাম্মদ আলমাস, শামসুজ্জোহা প্রমুখ প্রথম দিকে এবং পরবর্তীতে শেখ মুজিবুর রহমান কর্মী শিবির কেন্দ্রিক রাজনৈতিক তৎপরতায় বিশেষভাবে যুক্ত ছিলেন। মুসলিম লীগের আবুল হাশিম সোহরাওয়ার্দী গ্রুপ নেতৃবৃন্দ মুসলিম লীগের অন্যায় কাজগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যেই এখানে কর্মী শিবির গড়ে তুলেছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1949 সালে আসামের ধুবড়ী ঢাকা এলে তার সঙ্গে শওকত আলীর আলোচনা হয়। শওকত আলী মাওলানাকে পূর্ববঙ্গ কর্মী শিবির কেন্দ্রিক রাজনৈতিক তৎপরতার কথা জানান। এ সময় মাওলানা ভাসানী আলী আমজাদ খানের বাসায় অবস্থান করছিলেন। শওকত আলীর সঙ্গে তার প্রাথমিক আলোচনা সেখানেই হয়। এই আলোচনার সূত্র ধরে নতুন দল গঠনের জন্য একটি সাংগঠনিক কমিটি গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন শওকত আলী। সেজন্য 150 নম্বর মোগলটুলিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। মাওলানা ভাসানী সে বৈঠকে যোগদান করেন। এ সময় খন্দকার আব্দুল হামিদের সঙ্গে পরামর্শ করে শওকত আলীর উদ্যোগে ও প্রচেষ্টায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, ইয়ার মোহাম্মদ খানকে সম্পাদক এবং খন্দকার মুশতাক আহমদকে দপ্তর সম্পাদক করে অন্যদের সহ একটি সাংগঠনিক কমিটি গঠিত হয়। উপরোক্ত সাংগঠনিক কমিটি 1949 সালের 23 ও 24 জুন রোজ গার্ডেনে নতুন দল গঠনের লক্ষ্যকে সামনে রেখে এক সম্মেলন আহ্বান করে। রোজ গার্ডেনে 23 জুনের বিকেল 3টায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন শামসুল হক, শওকত আলী, আনোয়ারা খাতুন, ফজল কাদের চৌধুরী, আব্দুল জব্বার খদ্দর, খন্দকার মোশতাক আহমেদ, আতাউর রহমান খান, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ, আলী আমজাদ খান, শামসুদ্দিন আহমদ কুষ্টিয়া, ইয়ার মোহাম্মদ খান,
মাওলানা শামসুল হক, মাওলানা ইয়াকুব রশিদ, শরীফ, আব্দুর রশিদ প্রমুখ। প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সহ সভাপতি হন আতাউর রহমান খান, সাখাওয়াত হোসেন ও আলী আহমদ। টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক। শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমদ ও এ কে রফিকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। কোষাধ্যক্ষ হন ইয়ার মোহাম্মদ খান। এ সময় শেখ মুজিব কারাগারে অন্তরীণ ছিলেন। অন্যদিকে পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনটির নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। এর সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 24 জুন বিকেলে নবগঠিত আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাসানীর সভাপতিত্বে ঢাকার আরমানিটোলা ময়দানে প্রকাশ্যে জনসভা করে। সভায় আনুমানিক প্রায় 4000 লোক উপস্থিত হয়। 1952 সালে শেখ মুজিবুর রহমান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরের বছর ঢাকার মুকুল প্রেক্ষাগৃহে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 1966 সাল পর্যন্ত 13 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ মুজিব। উল্লেখ্য যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ছিল তৎকালীন পাকিস্তানের প্রথম বিরোধী দল। প্রতিষ্ঠার পর থেকে দলটি প্রাদেশিক স্বায়ত্তশাসনের উপর বিশেষ গুরুত্ব সহ 42 দফা কর্মসূচি গ্রহণ করে। শুরুর দিকে দলটির প্রধান দাবিগুলোর মধ্যে ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, এক ব্যক্তির এক ভোট, গণতন্ত্র, সংবিধান প্রণয়ন, সংসদীয় পদ্ধতির সরকার, আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং তৎকালীন পাকিস্তানের দু অঞ্চলের মধ্যে বৈষম্য দূরীকরণ। শেখ মুজিবুর রহমান 1954 সালের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতা করার জন্য অন্যান্য দলকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করতে আওয়ামী মুসলিম লীগ মুখ্য ভূমিকা পালন করে। 1953 সালের 4 ডিসেম্বর দলটি কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত পার্টির সঙ্গে মিলে যুক্তফ্রন্ট গঠন করে। 1954 সালের মার্চের 8 থেকে 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন পায়। এর মধ্যে 143টি পেয়েছিল আওয়ামী মুসলিম লীগ। 24 বছরের পাকিস্তান শাসনামলে আওয়ামী মুসলিম লীগ আতাউর রহমান খানের নেতৃত্বে 2 বছর প্রদেশে ক্ষমতাসীন ছিল এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কেন্দ্রে 13 মাস কোয়ালিশন সরকারের অংশীদার ছিল। 1955 সালে ঢাকায় অনুষ্ঠিত দলের তৃতীয় সম্মেলনে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। নতুন নাম রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। পররাষ্ট্রনীতি বিষয়ে মতপার্থক্যের কারণে 1957 সালে দল ভাঙন দেখা দেয়। ওই বছরের 7 ও 8 ফেব্রুয়ারি কাগমারি সম্মেলনে দলে বিভক্তির ঘটনা স্পষ্ট হয়ে ওঠে। এই অবস্থায় মাওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। মূলনীতি: বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা তথা সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিতকরণ ও সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগের মূলনীতি। লক্ষ্য ও উদ্দেশ্য: ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংহত করা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতা সমুন্নত রাখা। খ. প্রজাতন্ত্রের মালিক জনগণ, জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা। গ. রাষ্ট্রের সকল নাগরিকের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি এবং কল্যাণ নিশ্চিত করা। ঘ. মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। উম. বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বে
তুলে ধরা। পররাষ্ট্রনীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রভুত্ব নয়, কারোর সাথে বৈরিতা নয়। সরকার গঠন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে 1954 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ 169 আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে, কিন্তু পাকিস্তানি শাসকদের স্বৈরতান্ত্রিক মনোভাব ও শোষণের ফলস্বরূপ 1971 সালে স্বাধীনতা লাভের পর আওয়ামী লীগ সরকার গঠন করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ সংগ্রাম করে 1996 সালে সরকার গঠন করে। বাংলাদেশ 2008 আওয়ামী লীগ সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে 230টি আসন লাভ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। আন্দোলন, 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1966 সালে 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন। 6 দফা দাবির মূল উদ্দেশ্য, পাকিস্তান হবে একটি ফেডারেল বা যৌথ রাষ্ট্র এবং 6 দফা কর্মসূচির ভিত্তিতে এই ফেডারেশন বা যৌথ রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। 6 দফার সমর্থনে সর্বপ্রথম চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির পাড়ে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, তৎকালীন বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, 1 দফার প্রবক্তা চট্টল শার্দুল জননেতা এম এ আজিজের নেতৃত্বে প্রথম প্রকাশ্যে সভা করেন বঙ্গবন্ধু। সেই সভায় এম এ আজিজ ঘোষণা করেন যে 6 দফা না মানলে 1 দফার আন্দোলন চলবে, সেটা হচ্ছে স্বাধীনতার আন্দোলন। পরবর্তীতে এই 6 দফা দাবিকে কেন্দ্র করে স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার করা হয়। 6 দফা দাবি, এর দাবিগুলো নিম্নরূপ। প্রথম দফা, সরকারের বৈশিষ্ট্য হবে ফেডারেল বা যৌথ রাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতি, যাতে যৌথ রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার নির্বাচন হবে প্রত্যক্ষ এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচন জনসংখ্যার ভিত্তিতে হবে। দ্বিতীয় দফা, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকবে কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় এবং তৃতীয় দফায় ব্যবস্থিত শর্ত সাপেক্ষ বিষয়। তৃতীয় দফা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য 2টি পৃথক মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে, যা পারস্পরিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময় করা চলবে, অথবা এর বিকল্প ব্যবস্থা হিসেবে একটি মুদ্রা ব্যবস্থা চালু থাকতে পারে। এই